নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা এমন একটা জিওপলিটিক্যাল খবর নিয়ে আলোচনা করতে চলেছি যা শুধু ভারতের নয়, বরং গোটা এশিয়ার অর্থনীতি এবং কূটনীতির মানচিত্র বদলে দিতে পারে। 2020 সালের গালওয়ান উপত্যকার সেই রক্তক্ষয়ী সংঘর্ষের কথা আমাদের কারোর অজানা নয়। সেই ঘটনার পর থেকে ভারত সরকার চীনের ওপর যে কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়েছিল তা গত প্রায় এক দশক ধরে একটি দুর্ভেদ্য প্রাচীরের মতো দাঁড়িয়েছিল। কিন্তু আজ সেই প্রাচীরের একটি নতুন দরজা খোলা হলো। প্রায় 10 বছরের এক দীর্ঘ বিরতির পর ভারত সরকার এমন একটি মেজর পলিসি শিফট বা নীতিগত পরিবর্তন করেছে যার ফলে চীনের একটি বিশাল অঙ্কের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা বিদেশি বিনিয়োগ ভারতের মাটিতে প্রবেশ করতে চলেছে। অঙ্কের পরিমাণটা শুনলে আপনি চমকে যাবেন। প্রায় 370 মিলিয়ন ইউএস ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা 3200 কোটি টাকারও বেশি। যে চীনা কোম্পানিগুলোকে ভারত একসময় নিজেদের বাজার থেকে প্রায় তাড়িয়ে দিচ্ছিল, আজ কেন তাদের জন্য আবার লাল গালিচা বিছানো হলো? অনেকেই হয়তো ভাবছেন, ভারত কি তবে চীনের কাছে নতি স্বীকার করলো? ভারতের ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তার কি হবে? কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। জিওপলিটিক্স বা ভূ রাজনীতিতে যা বাইরে থেকে দেখা যায় তার পেছনের অঙ্কটা অনেক বেশি জটিল এবং চমকপ্রদ। এই 3200 কোটি টাকার চীনা বিনিয়োগের পেছনে লুকিয়ে রয়েছে ভারত সরকারের এক সুদূরপ্রসারী মাস্টার স্ট্রোক। আজ আমরা এই ভিডিওতে সেই নিটোল বাস্তবটাই তুলে ধরব। কোন শর্তে ভারত এই বিনিয়োগ আনছে আর কিভাবে এই চুক্তির ফলে ভারত আগামী দিনে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হয়ে উঠবে, তার প্রতিটি স্তর আজ আমরা বিশ্লেষণ করব। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আসল অ্যানালিসিসে প্রবেশ করার আগে চলুন আজকের মূল খবরটা ঠিক কী সেটা একদম নিউজ রিপোর্টারের দৃষ্টিভঙ্গি থেকে সরাসরি জেনে নেওয়া যাক। আপনাদের স্ক্রিনে এখন যে নিউজ আর্টিকেলটি দেখতে পাচ্ছেন এটি ভারতের অন্যতম স্বনামধন্য পত্রিকা দ্য ইকোনমিক টাইমসের। এদের হেডলাইনে পরিষ্কার লেখা রয়েছে, ইন্ডিয়া মে অ্যাপ্রুভ $370 million চাইনিজ লিঙ্কড অটো ইনভেস্টমেন্ট ফার্স্ট ইন নিয়ারলি এ ডেকেডস। অর্থাৎ প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো ভারত $370 মিলিয়ন চীনা সম্পর্কিত অটো বিনিয়োগ অনুমোদন করতে পারে। এবার এই আর্টিকেলটি লক্ষ্য করুন। বিজনেস স্ট্যান্ডার্ডের এই হেডলাইনে বলা হয়েছে, ইন্ডিয়া সেড টু অ্যাপ্রুভ গিলি ব্যাকড ইনভেস্টমেন্ট অফ $370 মিলিয়ন অ্যাজ চাইনিজ টাইজ দাও। অর্থাৎ ভারত চীন সম্পর্ক কিছুটা শিথিল হওয়ার সাথে সাথে ভারত গিলি সমর্থিত এই বিশাল বিনিয়োগকে ছাড়পত্র দিতে প্রস্তুত। খবরটা হলো, হর্স পাওয়ার ট্রেন লিমিটেড নামের একটি কোম্পানি ভারতে এই 3200 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। এই কোম্পানিটি মূলত 2024 সালে তৈরি হওয়া একটি জয়েন্ট ভেঞ্চার। এর একদিকে রয়েছে ফ্রান্সের বিখ্যাত অটোমোটিভ কোম্পানি রেনল্ট, যাদের ডাস্টার গাড়ি ভারতে একসময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। আর অন্যদিকে রয়েছে চীনের অন্যতম বৃহৎ অটোমোটিভ জায়ান্ট গিলি। এই কোম্পানিতে রেনল্ট এবং গিলি উভয়েরই 45% করে শেয়ার রয়েছে এবং বাকি 10% শেয়ার রয়েছে সৌদি আরবের বিখ্যাত অয়েল কোম্পানি আরামকোর হাতে। এদের মূল অফিস হলো লন্ডনে এবং সারা বিশ্বজুড়ে এদের প্রায় 18টি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে। এই হর্স পাওয়ার ট্রেন কোম্পানি মূলত উন্নত মানের হাইব্রিড ইঞ্জিন, ইন্টারনাল কম্বাইন ইঞ্জিন এবং পাওয়ার ট্রেন টেকনোলজি তৈরি করতে সিদ্ধহস্ত। আর এই কোম্পানিটি এবার ভারতের চেন্নাইতে অবস্থিত রেনল্টের যে বিশাল ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম রয়েছে সেখানে তাদের এই বিশাল বিনিয়োগটি করতে চলেছে। সেখানে তারা ভারতের বাজারের জন্য এবং বিদেশের বাজারে রপ্তানি করার জন্য অত্যাধুনিক স্ট্রং হাইব্রিড ইঞ্জিন তৈরি করবে। এই খবরটা শোনার পর একজন সাধারণ ভারতীয় হিসেবে আপনাদের মনে একাধিক প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। গালওয়ান সংঘর্ষের পর থেকে আমরা দেখলাম যে চীনের টিকটক থেকে শুরু করে শত শত অ্যাপ ভারত সরকার রাতারাতি নিষিদ্ধ করে দিল। আমরা দেখলাম যে প্রেস নোট 3 জারি করে ভারত সরকার চীনা বিনিয়োগের রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দিল। তাহলে আজ হঠাৎ কি এমন ঘটল চীনের এই গিলি কোম্পানির বিনিয়োগকে ভারত সরকার সবুজ সংকেত দিচ্ছে? আমাদের দেশের সাধারণ মানুষের মনে প্রশ্ন আসতে পারে, আমাদের জওয়ানদের আত্মবলিদান কি তবে সরকার ভুলে গেল? চীনা কোম্পানিগুলো ভারতে ঢুকে ভারতের দেশের অর্থনীতিকে আবার গ্রাস করবে না তো? এই বিনিয়োগের ফলে আমাদের ন্যাশনাল সিকিউরিটি বা দেশের নিরাপত্তার কোনো ক্ষতি হবে না তো?
এইসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ভারত সরকারের বর্তমান জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি এবং দেশের দীর্ঘমেয়াদী ম্যানুফ্যাকচারিং লক্ষ্যের মধ্যে। এই পুরো বিষয়টা মোটেও কোনো আত্মসমর্পণ নয়, বরং চীনের পয়সা এবং চীনের প্রযুক্তি ব্যবহার করে চীনকেই টেক্কা দেওয়ার এক দুর্দান্ত ব্লুপ্রিন্ট। কিভাবে? আসুন এবার সেই আসল অ্যানালিসিসের গভীরে প্রবেশ করা যাক। যে কোনো দেশের জিওপলিটিক্সে কোনো সিদ্ধান্তই হঠাৎ করে নেওয়া হয় না। 2020 সালের পর থেকে ভারত চীনের সমস্ত বিনিয়োগ আটকে দিয়েছিল। বিশেষ করে সেই সময় ভারত সরকার প্রেস নোট 3 নামে একটি নতুন নিয়ম নিয়ে আসে। এই নিয়মে পরিষ্কার বলা হয়েছিল যে ভারতের সাথে যে সমস্ত দেশের বর্ডার বা স্থলসীমার যুক্ত রয়েছে সেই দেশ থেকে কোনো কোম্পানি ভারতে 1 টাকাও বিনিয়োগ করতে চাইলে তাকে ভারত সরকারের কাছ থেকে আগে বিশেষ অনুমতি নিতে হবে। যেহেতু ভারতের বর্ডার চীনের সাথে যুক্ত, তাই এই নিয়মটা মূলত চীনকে আটকানোর জন্যই আনা হয়েছিল। এর ফলে গত কয়েক বছরে চীনের একাধিক বড় বড় প্রজেক্ট ভারতে আটকে যায়। অনেক চীনা কোম্পানি পাত্তারি গুটিয়ে ফিরে যেতে বাধ্য হয়। কিন্তু সম্প্রতি ভারত সরকার তাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই নীতিতে একটি বড়সড় পলিসি শিফট করেছে। ভারত এখন নো চাইনিজ ইনভেস্টমেন্ট থেকে সরে এসে সিলেক্টিভ চাইনিজ ইনভেস্টমেন্ট বা বেছে বেছে বিনিয়োগ আনার পথে হাঁটছে। এই বিষয়টা আরও ভালোভাবে বোঝার জন্য আউটলুক বিজনেসের এই আর্টিকেলটি দেখুন। এর হেডলাইনে বলা হয়েছে, ইন্ডিয়া লাইকলি টু ক্লিয়ার $370 মিলিয়ন চাইনিজ লিঙ্কড অটো ইনভেস্টমেন্ট অ্যামিড ইমপ্রুভিং টাইলস। এখানে খুব স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে ভারত সরকার এখন প্রতিটি বিনিয়োগকে কেস বাই কেস ভিত্তিতে বিচার করছে। অর্থাৎ ভারত দেখবে যে কোনো চীনা কোম্পানি ভারতে বিনিয়োগ করতে এলে তাতে ভারতের কতটা লাভ। সেই কোম্পানিটি কি শুধু নিজেদের তৈরি মাল ভারতে বিক্রি করতে আসছে, নাকি তারা ভারতের মাটিতে কারখানা তৈরি করে আমাদের দেশের মানুষের জন্য চাকরি তৈরি করবে? ভারত সরকার খুব ভালো করে জানে যে ভারতকে যদি আগামী দিনে বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে প্রতিষ্ঠিত হতে হয়, তবে আমাদের অত্যাধুনিক প্রযুক্তি বা টেকনোলজির খুব প্রয়োজন। আর বাস্তব পরিস্থিতি হলো বর্তমান সময়ে অটোমোবাইল সেক্টরে, বিশেষ করে ইলেকট্রিক ভেহিকেল এবং ব্যাটারি প্রযুক্তিতে চীন গোটা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। আমরা মানি বা না মানি, চীনের বিওয়াইডি কোম্পানির মতো সংস্থাগুলো আজ আমেরিকার টেসলাকেও পেছনে ফেলে দিয়েছে। সারা বিশ্বের প্রায় 70% ইলেকট্রিক গাড়ি এবং ব্যাটারি আজ চীনে তৈরি হয়। এই অবস্থায় ভারত যদি দরজা পুরোপুরি বন্ধ করে রাখে, তাহলে আমরা এই অ্যাডভান্স টেকনোলজি থেকে অনেক পিছিয়ে পড়ব। তাই ভারত সরকারের নতুন স্ট্র্যাটেজি হলো, তোমরা ভারতে এসো, টাকা ঢালো, আমাদের মাটিতে কারখানা বানাও, আমাদের লোকদের কাজ দাও, আর তোমাদের অত্যাধুনিক প্রযুক্তি আমাদের দেশে নিয়ে এসো। কিন্তু কোম্পানির কন্ট্রোল বা নিয়ন্ত্রণ থাকবে আমাদের দেশের আইনের অধীনে। একেই বলে সাপের বিষ দিয়ে সাপেরই ওষুধ তৈরি করা। এবার আপনাদের বুঝতে হবে যে এই হর্স পাওয়ার ট্রেন কোম্পানি ভারতে ঠিক কী বানাতে আসছে এবং এতে আমাদের দেশের সাধারণ মানুষের কী সুবিধা হবে। এই কোম্পানিটি মূলত স্ট্রং হাইব্রিড ইঞ্জিন তৈরি করে। আপনাদের স্ক্রিনে লিভমিন্টের এই আর্টিকেলটি দেখুন। ইন্ডিয়া মে অ্যাপ্রুভ $370 মিলিয়ন চাইনিজ ব্যাকড হর্স পাওয়ার ট্রেন ইনভেস্টমেন্ট ফর হাইব্রিড ইঞ্জিন প্রোডাকশন। এখন প্রশ্ন হলো, এই হাইব্রিড ইঞ্জিন জিনিসটা আসলে কি? সহজ সরল ভাষায় বলতে গেলে, আমরা রাস্তায় যে সাধারণ গাড়িগুলো দেখি সেগুলো হয় পুরোপুরি পেট্রোল ডিজেলে চলে, নয়তো পুরোপুরি ইলেকট্রিক বা ব্যাটারিতে চলে। কিন্তু হাইব্রিড গাড়ি হলো এই দুয়ের এক অদ্ভুত মিশ্রণ। এই গাড়িতে পেট্রোল ইঞ্জিনও থাকে, আবার ব্যাটারির মোটরও থাকে। যখন গাড়ি আসতে চলে বা যানজটে দাঁড়িয়ে থাকে, তখন সেটি নিজে থেকেই ব্যাটারিতে চলতে শুরু করে। আবার যখন গাড়ি স্পিড নেয়, তখন সেটি পেট্রোলে চলতে শুরু করে। সবথেকে বড় সুবিধা হলো, এই হাইব্রিড গাড়িগুলোকে আলাদা করে চার্জিং স্টেশনে নিয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা চার্জ করার কোনো দরকার পড়ে না। পেট্রোল ইঞ্জিন যখন চলে, তখন সেই ইঞ্জিন থেকে গাড়ির ব্যাটারি নিজে নিজে চার্জ হয়। বর্তমান ভারতের রাস্তায় ইলেকট্রিক গাড়ির চার্জিং ইনফ্রাস্ট্রাকচার বা চার্জিং স্টেশন সব জায়গায় পর্যাপ্ত পরিমাণে নেই। একটা ইলেকট্রিক গাড়ি নিয়ে হাইওয়েতে দূরপাল্লার রাস্তায় বেরোলে মানুষের মনে সবসময় একটা ভয় কাজ করে, ব্যাটারি শেষ হয়ে গেলে রাস্তায় কোথায় চার্জ দেব। একে বলে রেঞ্জ অ্যাংজাইটি। কিন্তু হাইব্রিড গাড়িতে এই ভয়টা একেবারেই নেই। পাশাপাশি সাধারণ পেট্রোল গাড়ির থেকে হাইব্রিড গাড়ি অনেক বেশি মাইলেজ দেয় এবং পরিবেশ দূষণও কম করে। টয়োটার ইনোভা হাইক্রস বা হাইরাইডারের মতো গাড়িগুলো আজ ভারতে এই প্রযুক্তিতেই ব্যাপক সাফল্য পাচ্ছে। ভারত সরকার বুঝতে পেরেছে যে আগামী 5 থেকে 10 বছর ভারতের বাজারের জন্য সরাসরি
পুরোপুরি ইলেকট্রিক গাড়ি থেকে এই হাইব্রিড গাড়িগুলো অনেক বেশি উপযুক্ত। কিন্তু মুশকিল হলো ভারতের নিজস্ব কোম্পানিগুলোর ঠিক এই মুহূর্তে হাইব্রিড ইঞ্জিন তৈরির খুব উন্নত এবং সাশ্রয়ী প্রযুক্তি নেই। আর ঠিক এই জায়গাতে এন্ট্রি নিচ্ছে রেনল্ট এবং চীনা কোম্পানির এই জয়েন্ট ভেঞ্চার। এরা চেন্নাইতে কারখানা বানিয়ে এই আধুনিক ইঞ্জিন তৈরি করবে। এর ফলে খুব শীঘ্রই হয়তো আমরা ভারতের রাস্তায় রেনল্টের ডাস্টারের নতুন হাইব্রিড মডেল দেখতে পাব, যা ভারতের বাজারে বিপ্লব আনতে পারে। শুধু তাই নয়, ভারতে বসে ইঞ্জিন বানিয়ে এরা সেগুলো বিশ্বের অন্যান্য দেশে এক্সপোর্ট বা রপ্তানি করবে। অর্থাৎ চীনের টাকায় আর চীনের প্রযুক্তিতে ভারতের মাটিতে তৈরি জিনিস বিদেশে বিক্রি করে ভারতের কোষাগার ভরবে। অনেকের মনে এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে যে যদি এই চীনা কোম্পানিগুলো ভারতে নিজেদের আধিপত্য বিস্তার করে নেয় তাহলে আমাদের দেশের নিরাপত্তার কি হবে? ভারত সরকার কি তবে এই বিষয়টা এড়িয়ে যাচ্ছে? উত্তর হলো একদমই না। বরং ভারত সরকার এখন অনেক বেশি চালাক এবং সতর্ক। আগেই বলেছি, ভারত সরকার এখন আর ঢালাওভাবে সবাইকে অনুমতি দিচ্ছে না। প্রতিটি প্রজেক্টকে অনুবীক্ষণ যন্ত্রের মতো খুঁটিয়ে দেখা হচ্ছে যে এর মধ্যে কোনো সিকিউরিটি রিস্ক বা নিরাপত্তার ঝুঁকি আছে কিনা, কোম্পানিগুলোর ওনারশিপ বা মালিকানা কার হাতে রয়েছে তার উপর কড়া নজর রাখা হচ্ছে। এর একটা খুব সুন্দর উদাহরণ আপনাদের দিচ্ছি। আপনারা নিশ্চয়ই ভারতের রাস্তায় এমজি মোটরসের গাড়ি দেখছেন, যেমন এমজি হেক্টর। 2017 সালে চীনের বিশাল কোম্পানি এসএআইসি মোটরস ভারতের মাটিতে এই এমজি মোটরস প্রতিষ্ঠা করেছিল। সেই সময় 100% মালিকানা চীনের হাতেই ছিল। কিন্তু গালওয়ান সংঘর্ষের পর ভারত সরকার এদের নতুন কোনো মডেল আনা বা কোম্পানির বিস্তার করার উপর কার্যত নিষেধাজ্ঞা জারি করে। এদের এমন অবস্থায় ফেলে দেওয়া হয় যে কোম্পানি চালানোই দায় হয়ে পড়ে। এরপরই শুরু হয় ভারতের আসল মাস্টার স্ট্রোক। ভারত সরকার পরিষ্কার জানিয়ে দেয় যে ভারতে ব্যবসা করতে হলে পরিষ্কার বেশিরভাগ মালিকানা ভারতীয়দের হাতেই তুলে দিতে হবে। আর ঠিক সেটাই হলো। সম্প্রতি ভারতের স্বনামধন্য জিন্দাল গ্রুপের কোম্পানি জেএসডব্লিউ এই এমজি মোটরসের 51% শেয়ার কিনে নিয়েছে। অর্থাৎ এখন এমজি মোটরস আর কোনো চীনা কোম্পানি নয়, এটি কার্যত একটি ভারতীয় কোম্পানি হয়ে গেছে। আর স্টিয়ারিং রয়েছে ভারতীয়দের হাতে। খবর পাওয়া যাচ্ছে যে আগামী দিনে আরও শেয়ার ভারতীয়দের হাতেই আসতে চলেছে। হর্স পাওয়ার ট্রেনের ক্ষেত্রেও ঠিক একই শর্ত প্রযোজ্য। এখানে চীনের গিলি কোম্পানির সরাসরি একক আধিপত্য নেই। এখানে ফ্রান্সের রেনল্ট আছে, সৌদি আরবের আরামকো আছে। আর ভারত সরকার এটা নিশ্চিত করেছে যে এই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট সম্পূর্ণভাবে ভারতীয় সাপ্লাই চেন এবং ভারতীয় আইনের অধীনে কাজ করবে। এরা চাইলেও ভারতের ডেটা বা অর্থ নিজেদের ইচ্ছা মতো চীনে পাচার করতে পারবে না। অর্থাৎ বিনিয়োগের ফসলটা পুরোপুরি ভারতেরই থেকে যাবে। বন্ধুরা, জিওপলিটিক্সে আবেগ দিয়ে নয়, বরং বাস্তব বুদ্ধি আর কৌশল দিয়ে কাজ করতে হয়। আমরা যদি চীনের সমস্ত কিছু বয়কট করার জেদ ধরে বসে থাকি তবে হয়তো সাময়িক একটা আত্মতুষ্টি মিলবে, কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষেত্রে আমরা বিশ্ববাজারে প্রযুক্তিগত দৌড়ে পিছিয়ে পড়ব। ভারত আজ এক নতুন এবং আত্মবিশ্বাসী দেশ। আমরা এখন আর বিদেশি কোম্পানিগুলোকে ভয় পাই না, বরং আমরা তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে শিখেছি। ভারত সরকার চাইছে দেশকে গ্লোবাল ভ্যালু চেনের একটি অপরিহার্য অংশে পরিণত করতে। মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের স্বপ্ন তখনই পূর্ণ হবে যখন বিশ্বের সেরা প্রযুক্তি আমাদের দেশে মাটিতে তৈরি হবে। চীনা কোম্পানিগুলো আজ বুঝতে পেরেছে যে ভারতের বিশাল বাজার ছাড়া তারা বিশ্বে টিকে থাকতে পারবে না। আর ভারত সেই সুযোগটাই পুরোপুরি কাজে লাগাচ্ছে। চীনের বিনিয়োগ ভারতে আসবে ঠিকই, কিন্তু সেটা ভারতের শর্তে, ভারতের নিয়ম মেনে এবং ভারতের উপকারের জন্য। এই $370 মিলিয়ন বিনিয়োগ শুধু একটি শুরু মাত্র। আগামী দিনে এরকম আরও অনেক সিলেক্টিভ ইনভেস্টমেন্ট আমরা দেখতে পাব, যা ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টরকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। দেশি বিদেশি শক্তির এই সাপ লুডোর খেলায় ভারত আজ নিজের গুটি খুব সাবধানে এবং নিখুঁতভাবে চালাচ্ছে। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? ভারত সরকারের এই পলিসি শিফট নিয়ে আপনাদের নিজস্ব মতামত কি? আপনারা কি মনে করেন এই হাইব্রিড ইঞ্জিন ভারতের সাধারণ মানুষের জন্য লাভজনক হবে? অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং জিওপলিটিক্স আর বিশ্বের নানা গুরুত্বপূর্ণ খবর সহজ ভাষায় বোঝার জন্য আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।
আমি সুশোভন, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন একটি এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।